আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি ২০২৬ সালে যারা এক্সাম দিতে যাচ্ছ, তাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। জাস্ট একটা ফরম্যাট দিয়ে কিভাবে তুমি সকল প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা। কজ অ্যান্ড ইফেক্ট, ডেসক্রিপটিভ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এই প্যারাগ্রাফগুলো তোমাদের মধ্যে শেয়ার করা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার শর্টকাট অ্যান্ড এইচএসসি শর্টকাট গ্রামার অ্যান্ড রাইটিংস পেজ সংখ্যা মাত্র ৭৪টি। বই দুটি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে 01850774959 হোয়াটসঅ্যাপে SMS দাও। বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি PDF কোর্সে ভর্তি হতে আমাদের বিকাশ বা নগদে ২০০ টাকা 01850774959 পাঠিয়ে হোয়াটসঅ্যাপে SMS দাও। এই প্যারাগ্রাফের যে ক্লাসটা, এই ক্লাসটাতে তোমার প্যারাগ্রাফের বিষয়টা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র একদম 100% সম্পূর্ণরূপে কমপ্লিট হবে এবং তুমি পরীক্ষায় অবশ্যই ফুল মার্কসই পাবে। কেন পাবে? তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবা না। যেমন এখানে রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, মানসম্মত হয়েছে কীভাবে লেখা যায়, একদম বাংলা অনুবাদ সহ। যারা PDF নিতে চাও তারা কমেন্টে জানায় দাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এটা পাঠাতে পারবো, কিংবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। এরপরে রয়েছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, বাংলা অনুবাদ সহ রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, হ্যাঁ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট রয়েছে, ডেসক্রিপটিভ 2 রয়েছে। এইগুলা টোটালি আজকে আলোচনা করব তোমাদের জন্য, ঠিক আছে। অবশ্যই ধৈর্য নিয়ে এই ক্লাসটা করো। ইনশাল্লাহ প্যারাগ্রাফের জন্য তোমার অন্য কোনো ক্লাস করতে হবে না, জাস্ট এই একটা ক্লাসই তোমার প্যারাগ্রাফ সমস্যার সমাধান। তো দেখো, এইচএসসি পরীক্ষায় তোমাদের প্যারাগ্রাফগুলো আসতে পারে কজ অ্যান্ড ইফেক্ট বা ব্যাড সাইড, কিংবা ডেসক্রিপটিভ, কি বলছি যে কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, বা ব্যাড সাইড, অর্থাৎ যে কোনো সমস্যা জাতীয় প্যারাগ্রাফ। এরপর ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক প্যারাগ্রাফ। কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট মানে হচ্ছে কি? কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনামূলক প্যারাগ্রাফ। ওকে, তো প্রথমত আমরা তোমাদেরকে টপিক সেন্টেন্সটা আলোচনা করে দেব। তো দেখো, টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স হলো একটি প্যারাগ্রাফের প্রাণ। হ্যাঁ, তোমার প্যারাগ্রাফে তুমি যত ভালোই লেখো, কিন্তু ওখানে যদি টপিক সেন্টেন্স না থাকে তাহলে ওই প্যারাগ্রাফে তুমি ভালো মার্কস পাবা না। প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন বা ভূমিকা হলো কি? টপিক সেন্টেন্স, ঠিক আছে। ধরো তোমার পরীক্ষায় আসছে লোডশেডিং, তাহলে লোডশেডিং রিলেটেড বাক্য তোমাকে লিখতে হবে। অথবা ট্রাফিক জ্যাম আসছে, ফুড অ্যাডাল্ট্রেশন আসছে, ওই রিলেটেড বাক্য তোমাকে লিখতে হবে। তুমি যদি শুরুই করো যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, সাম প্রবলেমস আর বিগ আর সাম প্রবলেমস আর স্মল, এইভাবে যদি প্যারাগ্রাফটা শুরু করো তাহলে কিন্তু ওই প্যারাগ্রাফ তুমি ভালো মার্কস পাবা না, ঠিক আছে। এরকম অনেক ফরম্যাট আমি জানি তোমরা পড়ো, ওগুলো বাদ দাও। হ্যাঁ, টপিক সেন্টেন্স লেখার টেকনিকটা শিখে রাখো, তাহলে তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখতে পারবা। প্রথমত এই যে এই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। তো এখানে দেখো স্ট্রাকচারে কি আছে, যে নেম অফ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের যে নাম, এই নামটা আগে দিবা সেন্টেন্সের শুরুতে, এরপর লিখবা ইস, তারপরে প্যারাগ্রাফের যে দ্বিতীয় ওয়ার্ডটা আছে সেই দ্বিতীয় ওয়ার্ডটা দিবা, তারপর অফ দিবা, প্যারাগ্রাফের যে প্রথম ওয়ার্ডটা রয়েছে সেই প্রথম ওয়ার্ডটা দিবা। এবং এখানে দেখো একদম এক্সাম্পল সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন প্যারাগ্রাফটা আসতো, তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন কি নাম, এরপরে ইজ বসাবা, তারপরে দি বসাবা, তারপরে এখানে দ্বিতীয় ওয়ার্ড কোনটা? অ্যাডাল্ট্রেশন, হ্যাঁ, তারপর অফ, তারপর প্রথম ওয়ার্ড কোনটা? অফ ফুডস। তো কি হলো? ফুড অ্যাডাল্ট্রেশন ইজ দ্য অ্যাডাল্ট্রেশন অফ ফুডস। এইভাবে দেখো, ক্লাইমেট চেঞ্জ ইজ দি চেঞ্জ অফ ক্লাইমেট, বা ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য চেঞ্জেস অফ ক্লাইমেট। এরপর ট্রাফিক জ্যাম ইজ দ্য জ্যাম অফ ভেহিকলস। তারপর ইপটিজিং ইজ টিজিং অফ ইপস, বা এখানে গার্লস ব্যবহার করতে পারো। এরপরে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দি অ্যাক্সিডেন্ট অফ স্ট্রিটস। আর্লি ম্যারেজ ইজ ম্যারেজ অ্যাট আর্লি এজ। ফিমেল এডুকেশন ইজ দ্য এডুকেশন অফ গার্লস। প্রাইস হাইক ইজ হাই রেট অফ গুডস। এনভায়রনমেন্ট পলিউশন ইজ দ্য পলিউশন অফ এনভায়রনমেন্ট। ট্রি প্ল্যান্টেশন ইজ দ্য প্ল্যান্টেশন অফ ট্রিস। তো এইভাবে কিন্তু তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে। ওকে, তো প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু তুমি টপিক সেন্টেন্স রাখবা। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ বা যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ, যে কোনো সমস্যামূলক যে প্যারাগ্রাফগুলো, দেখো এখানে লিস্টগুলো দেওয়া আছে, এর বাইরেও কিন্তু আসতে পারে। তো যে কোনো প্যারাগ্রাফে আসুক ব্যাড সাইড, সেটা তুমি জাস্ট অনায়াসে লিখে ফেলতে পারো। তো দেখো এখানে আছে কি, এই যে প্রথম যে লাইনটা, এখানে অবশ্যই তুমি টপিক সেন্টেন্সটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার।
হ্যাঁ, এটি হয়েছে একটি সাধারণ বিষয়। এরপরে প্যারাগ্রাফের নাম, যে টাস্ক সেটার নামটা বসাই দেবা, ইজ ইনক্রিজিং ডে বাই ডে। হ্যাঁ, অর্থাৎ এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এটি এখন নিয়ন্ত্রণের বাইরে। এভরি ওয়ান নোজ প্যারাগ্রাফ নেম অ্যাজ এ সিরিয়াস কনসার্ন বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট। প্রত্যেকেই জানে যে এটা একটা মারাত্মক উদ্বিগ্নতা, কিন্তু কেউ এটার সমস্যার সমাধানে এগিয়ে আসে না। এরপর দেখো, দি ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট, দৈনন্দিনগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে। এরপর রয়েছে কি, আবার প্যারাগ্রাফ নাম দিয়ে দাও, যেটা আসছে, ইটস নট অনলি এ ন্যাশনাল কনসার্ন বাট অলসো এ গ্লোবাল কনসার্ন। অর্থাৎ এই যে প্যারাগ্রাফের যে বিষয়টা, এটা একটা জাতীয় উদ্বিগ্নতাই নয়, এটা একটা বিশ্বব্যাপী উদ্বিগ্নতা। আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস কনসার্ন, অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশে এই উদ্বিগ্নতাতে জর্জরিত। বাট ইন আওয়ার কান্ট্রি প্যারাগ্রাফ নেম ইজ সো অ্যাকিউট দ্যাট উই ক্যান নট কোপ উইথ ইট, কিন্তু আমাদের দেশে এটা এতই তীব্র যে আমরা এর সাথে পেরে উঠি না। এরপর কি আছে, যে দেয়ার আর ম্যানি রিজনস অফ ইট, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। দি ডিসঅনেস্ট পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট, হ্যাঁ, অর্থাৎ অসৎ ব্যক্তিরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী। দি আনকনসিয়াস পিপল আর অলসো রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ অসচেতন ব্যক্তিরাও এর জন্য দায়ী। আবার প্যারাগ্রাফ নেম, যে জায়গায় ব্র্যাকেটে এরকম প্যারাগ্রাফ রাখা হয়েছে, জাস্ট ওই জায়গায় নামটা জাস্ট বসে দিতে হবে তোমার, ঠিক আছে। যে প্যারাগ্রাফটা আসছে, ধরো ফুড অ্যালটেশন ইজ দ্য বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড ডিপসি কনসার্ন, অর্থাৎ ফুড অ্যালটেশন হচ্ছে দুর্দশাগ্রস্ত বিষয় বা উদ্বিগ্নতা। এরপর রয়েছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর সাফারার্স অন ইট, সকল স্তরের মানুষ এতে ভোগে। দি জেনারেল পিপল আর দি ওর্স্ট সাফারার্স অন ফুড অ্যালটেশন বা প্যারাগ্রাফ নেম, অর্থাৎ সাধারণ ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী। এরপর কি, যে ইফ প্যারাগ্রাফ নেম বা ফুড অ্যালটেশন ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি, অর্থাৎ যদি ফুড অ্যালটেশন এভাবেই চলতে থাকে, উই উইল বি আনএবল টু সলভ ইট, আমরা এটা সমাধানে ব্যর্থ হব। সলভিং ফুড অ্যালটেশন ইজ নট অ্যান ইজি টাস্ক, অর্থাৎ ফুড অ্যালটেশন সমাধান করা একটা সহজ কাজ নয়, মানে খাদ্য ভেজাল সমাধান করা একটা সহজ কাজ নয়। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ আওয়ার কমিউনিটি টু সলভ ইট, হ্যাঁ, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সম্প্রদায়ের সাথে এটাকে সমাধান করার জন্য। পাবলিক অ্যাওয়ারনেস কিপ এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, অর্থাৎ লোকেদের সচেতনতা বা জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটার সমাধানে বা এই ব্যাপারে। মাস মিডিয়া ক্যান মেক অ্যাওয়ার দ্য পিপল এগেনস্ট, এখানে ফুড অ্যালটেশন বসায় দাও, অর্থাৎ গণমাধ্যমগুলো এই ব্যাপারে লোকেদেরকে সচেতন করতে পারে। দি গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ মেজার্স টু রিডিউস, এখানে প্যারাগ্রাফ নেমটা বসায় দাও, অর্থাৎ সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এটাকে কমাতে। স্টুডেন্টস, টিচার্স, পলিটিক্যাল পারসনস, স্কলার্স, আওয়ার গার্ডিয়ানস ক্যান গিভ দেয়ার গাইডলাইন্স টু সলভ, এখানে প্যারাগ্রাফ নামটা বসাই দেবা, অর্থাৎ ছাত্রছাত্রী, শিক্ষকগণ, রাজনীতিবিদগণ, পণ্ডিতগণ, তারপরে আমাদের অভিভাবকগণ, হ্যাঁ, তাদের দিক নির্দেশন দিতে পারেন এটা সমাধান করার ব্যাপারে। তো এখানে দেখো একদম অনুবাদ সহ কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট এই অনুবাদ সহ পড়লে তো তোমার কি হবে, এটা অনায়াসে তোমার মুখস্থ হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা বর্ণনামূলক প্যারাগ্রাফ। এটা সাধারণত গুড সাইড হয়ে থাকে, হ্যাঁ, তবে ব্যাড সাইডও কিন্তু এটা হতে পারে, মানে বর্ণনা দিতে হবে। নর্মালি এটা গুড সাইড প্যারাগ্রাফ হয়ে থাকে, হ্যাঁ, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে লিস্টগুলো এর বাইরেও কিন্তু তুমি লিখতে পারবা, হ্যাঁ, যে কোনো গুড সাইট বা এডুকেশন সাইট কিংবা টেকনোলজি, হ্যাঁ, ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক, মোরাল ভিউজ, হ্যাঁ, অনেস্টি, প্যাট্রিয়টিজম, এরকম যত আছে সব, মানে গুড সাইট বলতে এক কথা যা বোঝায় সব তুমি লিখতে পারবা। তো দেখো এখানে ঠিক একইভাবে প্রথম লাইনটা হবে টপিক সেন্টেন্সের, এরপরে লিখবা দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার সোসাইটি সাচ এস এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মোরাল ভ্যালুস অ্যাটসেট্রা, অর্থাৎ আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেমন শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিক মূল্যবোধ ইত্যাদি। এরপরে জাস্ট কী করবা, যে প্যারাগ্রাফ নেম ইজ ওয়ান অফ দ্যাম, ঠিক আছে, মানে যে প্যারাগ্রাফটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম, তাদের মধ্যে অন্যতম।
বাট ম্যানি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। কিন্তু আমাদের মধ্যে অনেকে আমরা এটার গুরুত্ব বুঝি না। দেয়ার আর ম্যানি রিজনস অন ইট, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে বা এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। আওয়ার সোসাইটি ইজ কনসিস্টেড অফ টু ক্যাটাগরিজ অফ পিপল, আমাদের সমাজ দুই শ্রেণীর লোক নিয়ে গঠিত। দে আর এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড পিপল, তারা হলো শিক্ষিত এবং অশিক্ষিত লোকজন। দি এডুকেটেড অ্যান্ড কনসাস পিপল থিঙ্ক প্যারাগ্রাফ নেম এজ এ ব্লেজিং থিং, অর্থাৎ শিক্ষিত এবং সচেতন লোকজন এই প্যারাগ্রাফের এই বিষয়টাকে আশীর্বাদ হিসেবে দেখে। দে এনকারেজ দ্য নেক্সট জেনারেশনস টু ডু অর ইউজ ইট, তারা পরবর্তী প্রজন্মকে এটি করতে বা এটি ব্যবহার করতে উৎসাহিত করে। তো এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ইউজ। তুমি কখন ডু লিখবা আর কখন ইউজ লিখবা। যদি তোমার এই প্যারাগ্রাফটা বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড হয় তাহলে তুমি অবশ্যই এখানে ইউজ ব্যবহার করবা, আর তা না হলে তুমি ডু ব্যবহার করবা। অন দি আদার হ্যান্ড, অপরদিকে দি আনএডুকেটেড অ্যান্ড আনকনসাস পিপল থিঙ্ক প্যারাগ্রাফ নেম অ্যাজ অ্যান আননেসেসারি থিং, অর্থাৎ অশিক্ষিত এবং অসচেতন ব্যক্তিবর্গ এই প্যারাগ্রাফের বিষয়টাকে অপ্রয়োজনীয় বিষয় হিসেবে দেখে। দে ডিসকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস, তারা তাদের পরবর্তী প্রজন্মকে নিরুৎসাহিত করে। প্রভাবলি, সম্ভবত, দে হ্যাভ ভেগু আইডিয়াস অন ইট, তাদের এই ব্যাপারে প্রচলিত ধারণা রয়েছে। হাউএভার, যাই হোক, প্যারাগ্রাফ নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, অর্থাৎ এই প্যারাগ্রাফের বিষয়টা হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উই ক্যান নট থিঙ্ক আওয়ার প্রেজেন্ট লাইফ বা এডুকেশন লাইফ উইদাউট ইট, আমরা আমাদের বর্তমান জীবন বা শিক্ষা জীবন এটা ছাড়া ভাবতে পারি না। এরপর কি আছে যে প্যারাগ্রাফ নেম ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও, অর্থাৎ এই প্যারাগ্রাফের বিষয়টা হচ্ছে এখন একটা আলোচ্য বিষয়। বাই ডুইং বা ইউজিং, এই প্যারাগ্রাফের নামটা বসে দাও উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, এটি করে বা এটি ব্যবহার করে আমরা অনেক উপকারিতা পেতে পারি। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটা সহজ কাজ নয়। হোয়াইল দি নিউ কামার্স ডিসাইড টু ডু অর ইউজ ইট, যখন নতুনরা এটি করতে বা ব্যবহার করতে সিদ্ধান্ত নেবে, দে ফেস মেনি প্রবলেমস, তারা সমস্যার মধ্যে পড়বে। ইফ সামওয়ান হ্যাজ স্ট্রং ডিটারমিনেশন, যদি কারো দৃঢ় সংকল্প থাকে, দে উইল বি এবল টু ডু অর ইউজ প্যারাগ্রাফ নেম, অর্থাৎ তারা এটি করতে বা ব্যবহার করতে সমর্থ হবে। পাবলিক অ্যাওয়ারনেস কিপস এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, অর্থাৎ জনগণের সচেতনতা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্টুডেন্টস, টিচার্স, পলিটিক্যাল পার্সনস, এডুকেশনিস্ট, স্কলার্স, আওয়ার গার্ডিয়ান ক্যান গিভ দেয়ার গাইডলাইন্স টু এনশিওর, এখানে প্যারাগ্রাফ নেমটা বসিয়ে দিবা যে ছাত্রছাত্রী, শিক্ষকগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, পণ্ডিতবর্গ এবং আমাদের অভিভাবকগণ তাদের দিক নির্দেশনা দিতে পারেন এটি সুনিশ্চিত করার জন্য। মাস মিডিয়া ক্যান কিপ এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, অর্থাৎ গণমাধ্যমগুলো এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইখানে 212 ওয়ার্ডস রয়েছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাব যেটাতে, সেটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে। এটার মানে হচ্ছে যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ সাপোজ ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ সিটি লাইফের কী কী সুবিধা অসুবিধা আছে, আবার ভিলেজ লাইফের কী কী সুবিধা অসুবিধা আছে সেটা। তো এই প্যারাগ্রাফের ফরম্যাটের মধ্যে তুমি যে বিষয়টা পাবা, একটা মধ্যে ব্র্যাকেটে দেখবা 1 আছে আর একটা মধ্যে 2 আছে। 1-এ রাখবা যে যে জিনিসটাতে মানুষ সবচেয়ে বেশি সুবিধা পায়, ধরো সিটি লাইফে মানুষ সবচেয়ে বেশি সুবিধা হয়, তাহলে একে হবে সিটি লাইফের বিষয়গুলো। আর যেখানে 2 লেখা আছে সেখানে তোমাকে তাহলে ভিলেজ লাইফ লিখতে হবে। একইভাবে ট্রেডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন, মানুষ ট্রেডিশনাল এডুকেশনে বেশি সুবিধা পেয়ে থাকে, অনলাইনে এত বেশি সুবিধা পেয়ে থাকে না, ঠিক আছে, এরকম বিষয়গুলা। তো এখানে দেখো লিস্টগুলো দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে অ্যান্ড থাকবে, অ্যান্ড থাকলে বুঝবা যে এটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। এখানে লিস্টগুলো দেওয়া আছে, এর বাইরেও যদি আসে তাহলেও তুমি সেটা লিখতে পারবা, ওকে। তো দেখো এইখানে দেখো যে কি আছে, যে প্রথমত তোমার প্যারাগ্রাফ নেম, এখানে কোনো টপিক সিলেক্টের প্রয়োজন নেই, জাস্ট তুমি লিখবা উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি। দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার লাইফ
আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সাচ অ্যাজ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামীণ জীবন, অনলাইন এডুকেশন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন, অর্থাৎ অনলাইন শিক্ষা এবং ঐতিহ্যবাহী শিক্ষা, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ, পরিবারগত জীবন এবং হোস্টেলগত জীবন। এরপর যে প্যারাগ্রাফটা আসছে ওই প্যারাগ্রাফটার নাম বসাই দিবা, ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ ওয়ান অফ দ্যাম, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামীণ জীবন তাদের মধ্যে অন্যতম। কি বা আসলো ট্রেডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন, তাহলে সেই নামটা বসে দিতে হবে। দেয়ার আর মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দ্যাম। হ্যাঁ, অর্থাৎ এই দুইটার মধ্যে, অর্থাৎ উভয়ের মধ্যেই, এই দুইটার মধ্যেই কি আছে, অনেক মিল এবং অমিল আছে। বোথ অফ দ্যাম হ্যাভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস, উভয়ের মধ্যে সুবিধা অসুবিধাও আছে। এরপরে ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ আছে, তার মানে মানুষ সবচেয়ে বেশি সুবিধা পায় কোথায়, সিটি লাইফে। তো একের মধ্যে তোমাকে সিটি লাইফগুলো লিখতে হবে, যে সিটি লাইফ ইজ দি মডার্ন সিস্টেম, মানে সিটি লাইফ হচ্ছে আধুনিক পদ্ধতি। ইট ইজ দ্য ওন্ডার অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে বিজ্ঞানের বিস্ময়। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ বা এডুকেশন ইজি, এটা আমাদের জীবনকে বা শিক্ষাকে সহজ করেছে। যদি এটা শিক্ষার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এডুকেশন কথাটা ব্যবহার করতে হবে। ওকে, আর নর্মালি এটা তুমি লাইভ ব্যবহার করবা, ঠিক আছে। ওকে, নাও উই ক্যান ইজিলি ফাইন্ড আওয়ার নেসেসারি আইটেমস বাই ডিন্ট অফ সিটি লাইফ। এখন আমরা সহজে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো এর মাধ্যমে পেতে পারি। এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার, সব কিছুই এখানে সমৃদ্ধশালী। উই ক্যান গেট এ লট অফ ফ্যাসিলিটিস ফর দ্য হেল্প অফ সিটি লাইফ, আমরা সিটি লাইফের সহায়তায় আমরা অনেক সুবিধা পেতে পারি। উই ক্যান শেয়ার অল অফ আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস বাই ইট, এর মাধ্যমে বা এর দ্বারা আমরা আমাদের সকল সমস্যা ভাগাভাগি করতে পারি এবং সমাধান করতে পারি। ইট গিভস আস ম্যানি ফ্যাসিলিটিস, এটি আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ সিটি লাইফ, মানে সিটি লাইফের গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারে না। উই ক্যান অলসো মেনশন দ্যাট সিটি লাইফ ইজ নট আউট অফ ডিমেরিটস, যেহেতু এখানে ওয়ান রয়েছে, সিটি লাইফ ইজ নট আউট অফ ডিমেরিটস, মানে শহরের জীবন অসুবিধার বাইরে নয়, মানে শহরের জীবনের মধ্যে কী আছে, অসুবিধা আছে। অল ক্লাসেস অফ পিপল ডু নট লাইক দিস, সকল শ্রেণীর মানুষই এটা পছন্দ করে না। দে সার্চ ফর অ্যানাদার ওয়ে টু মিট আপ দেয়ার নিডস, তারা তাদের প্রয়োজন মেটাতে অন্য পদ্ধতি অনুসন্ধান করে। অলদো ইট হ্যাজ সাম ডিমেরিট, যদিও এর কিছু অসুবিধা রয়েছে। ইটস মেরিটস আর মোর দ্যান ইটস ডিমেরিটস, এর সুবিধাগুলো এর অসুবিধার থেকে বেশি। অন দি আদার হ্যান্ড, অপরদিকে, পিপল প্রিফার টু ভিলেজ লাইফ, এবার কিন্তু টু শুরু হয়ে গেল, এখন যেহেতু টু শুরু হয়ে গেছে এখন শুধু এই টু এর জায়গায় শুধু ভিলেজ লাইফ হবে, ঠিক আছে, প্রত্যেকটা টু এর মধ্যে। তো অন দি আদার হ্যান্ড, অপরদিকে লোকজন কি করে, দুই নাম্বারটা বা ভিলেজ লাইফটা কি করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই আর অ্যাকাস্টম টু দিস, অনেক বছর ধরে আমরা এতে অভ্যস্ত। মোস্ট অফ দ্য পিপল লাইক দিস, বেশিরভাগ লোক এটাকে পছন্দ করে। ইন ভিলেজ লাইফ পিপল ক্যান নট গেট এনাফ ফ্যাসিলিটিস, অর্থাৎ গ্রামীণ জীবনে মানুষ যথেষ্ট সুবিধা পায় না। ইট ইজ অ্যানসিয়েন্ট সিস্টেম, এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি। দি স্কলার্স সে দ্যাট, স্কলার্স বা পণ্ডিতগণ বলেন যে ভিলেজ লাইফ ইজ দি ভেগু আইডিয়া, এটা হচ্ছে একটা প্রচলিত ধারণা। উই শুড রাব আউট দিস আইডিয়া, আমাদের উচিত এই ধারণাকে মুছে ফেলা। বিকজ উই আর লিভিং ইন মডার্ন সায়েন্স, কারণ আমরা আধুনিক যুগে বাস করছি। ওয়ান ডে, একদিন, দিস সিস্টেম উইল বি এক্সটিংক্ট ফ্রম আওয়ার সোসাইটি, এই সিস্টেমটা আমাদের সমাজ থেকে বিলুপ্তি ঘটবে। অল পিপল অফ আওয়ার সোসাইটি ইজ নট ইকোনমিক্যালি ফ্রিডম, আমাদের সমাজের সমস্ত লোকই অর্থনৈতিকভাবে স্বাধীন নয়। দি রিচ অ্যান্ড মিডল ক্লাস লাইক সিটি লাইফ, অর্থাৎ ধনী এবং মধ্য শ্রেণীর লোকেরা সিটি লাইফটাকে পছন্দ করে। দি পুয়ার ক্লাস পিপল লাইক ভিলেজ লাইফ, অর্থাৎ
গরিব মানুষেরা, হ্যাঁ গরিব লোকজনেরা ভিলেজ লাইফটাকে পছন্দ করে। এখানে টোটালি 230টা ওয়ার্ডস রয়েছে। তো টোটালি আমরা মোটামুটি 3টা প্যারাগ্রাফ ফর্মেট শিখে ফেললাম, আলোচনা করে ফেললাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ টু। হ্যাঁ, অর্থাৎ কোনো প্রকার কোনো উৎসব যেগুলো আমরা দিবস হিসেবে পালন করে থাকি, হ্যাঁ সেইগুলা যদি পরীক্ষা চলে আসে, যেমন পহেলা বৈশাখ আসতে পারে, তাহলে পহেলা বৈশাখ আসলে তুমি সেইটা মানে এই টাইপের দিবস যেগুলো আমরা পালন করি সেইটা তুমি কীভাবে লিখবা সেটা এখন আলোচনা করা যাক। এক কথায় এই বিষয়টা হচ্ছে যেসব দিবস আমরা পালন করি, যেমন এখানে এই টপিকসগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এর বাইরে যদি চলে আসে তাহলে সেটাও তুমি লিখতে পারবা। পয়লা বৈশাখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, বা 21 ফেব্রুয়ারি মে ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, এক কথায় যে সমস্ত দিবস আমরা উদযাপন করি, যেমন পয়লা বৈশাখ। ইন এ ইয়ার, একটা বছর, উই আর টু সেলিব্রেট ম্যানি ডেজ, আমাদেরকে অনেকগুলো দিবস উদযাপন করতে হয়। সাচ অ্যাজ ভিক্টোরি ডে, উদাহরণস্বরূপ বিজয় দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, মে ডে মে দিবস, অ্যাটসেট্রা ইত্যাদি। স্টার্চে ঘরে নামটা বসায় দাও, ধরো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ ইজ ওয়ান অফ দ্যাম, অর্থাৎ পয়লা বৈশাখ তাদের মধ্যে অন্যতম। দি ডে ইজ এ মেমোরেবল ডে, এই দিবসটা হচ্ছে স্মৃতিময় দিন। দি ডে ইজ অলসো এ গালা ডে, এটা হচ্ছে একটি আনন্দের দিন। পয়লা বৈশাখ একটা আনন্দের দিন। কিংবা আমরা লিখতে পারি যে ট্রেডিশনাল ডে, যেমন ঈদ ডে আনন্দের দিন, ট্রেডিশনাল ডে মানে ঐতিহ্যবাহী দিন। পয়লা বৈশাখটা মূলত কি ঐতিহ্যবাহী দিন। অথবা যদি 21 ফেব্রুয়ারি চলে আসে বা ভিক্টোরি ডে চলে আসে, তাহলে এটা আমরা সরোফুল ডেও বলতে পারি, কারণ অনেকে এই মারা যাওয়ার মাধ্যমে, অনেক শহীদ হওয়ার পরে কিন্তু আমরা স্বাধীনতা দিবস পেয়েছি বা বিজয় দিবস পেয়েছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি দিয়ে দিবা ওই রিলেটেড। দি ডে ইজ এ পাবলিক হলিডে, এই দিবসটা হচ্ছে সরকারি ছুটির দিন। অন দিস ডে, এই দিনে উই ইউজুয়ালি ডু নট গো টু আওয়ার ওয়ার্কস, এই দিনে আমরা আমাদের কাজে সাধারণত যাই না, আমাদের যে কাজ সেই কাজে যাই না, যেহেতু সব কিছু বন্ধ থাকে। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই অবজার্ভ দি ডে, অনেক বছর ধরেই আমরা এই দিবসটা পালন করি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর আস, এই দিবসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ নট অনলি এ ন্যাশনাল ডে বাট অলসো অ্যান ইন্টারন্যাশনাল ডে, এটা শুধু একটা জাতীয় দিবসই নয়, এটা একটা আন্তর্জাতিক বিষয়। যে অনেক বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয়, যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এটা শুধু আমাদের জাতীয় বিষয় না, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। তো ইন আওয়ার কান্ট্রি দ্য ডে ইজ অবজার্ভ অল কাইন্ডস অফ ম্যান, মানে সকল মানুষের দ্বারা আমাদের দেশে এটা কি পালিত হয়। অন দি ডে, এই দিনে পিপল গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, লোকেরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে। দেন দে টেক এ বাথ, তারপর তারা গোসল সারে। দে উইয়ার নিউ ড্রেসেস, তারা নতুন কাপড় চোপড় পরে। দে ফর গেট সরোস অ্যান্ড সাফারিংস, তারা দুঃখ এবং কষ্ট ভুলে যায়। দি ডেইলি নিউজ পেপার পাবলিশ নিউজ অন দি ডে, দৈনন্দিন সংবাদপত্রগুলো এই দিবস নিয়ে সংবাদ প্রচার করে। রেডিও অ্যান্ড টেলিভিশন অর্গানাইজ স্পেশাল প্রোগ্রামস অন দ্য অকেশন অফ দ্য ডে, অর্থাৎ রেডিও এবং টেলিভিশন এই দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। পিপল গো টু দি মস্ক, ঈদ গ্রাউন্ড, শহীদ মিনার, ন্যাশনাল মেমোরিয়াল, ওপেন ফিল্ড টু অবজার্ভ দি ডে বা পারফর্ম প্রেয়ার, অর্থাৎ লোকেরা মসজিদে যায় বা ঈদগাতে যায়, শহীদ মিনারে যায়, কিংবা ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধে যায়, কিংবা উন্মুক্ত ময়দানে যায় এই দিনটা পালন করার জন্য কিংবা নামাজ পড়ার জন্য। কারণ যখন ঈদ ডে তখন আমরা ঈদগাতে যাই নামাজ পড়ার জন্য। তো এটা আসলে যে বিষয়ের সাথে যেটা যায় সেটা তুমি বসাই দিবা। এরপরে আফটার ডুইং দিস, এটা করার পরে দে এমব্রেস ইটস টু আদার, তারা একে অপরকে আলিঙ্গন করে, কোলাকুলি করে। দে অফার ফ্লাওয়ার্স অ্যান্ড সুইটস, তারা ফুল এবং মিষ্টি প্রস্তাব করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ভিজিট ইচ আদার্স, বন্ধু এবং পরিজন একে অপরকে ভ্রমণ করে বা পরিদর্শন করে।
ম্যানি স্পেশাল ডিশেস আর কুক অন দ্য অকেশন অফ দ্য ডে। মেনি স্পেশাল ডিশেস আর টু কুক অন দ্য অকেশন অফ দ্য ডে, অর্থাৎ এই দিনবলকে অনেক স্পেশাল খাবার তৈরি করা হয় বা রান্না করা হয়। অন দি ডে, এই দিনে, দি রোডস বিকাম ভেরি বিজি, রাস্তা ব্যস্ত হয়ে পড়ে, রাস্তাঘাট। এভরিবডি এনজয়স দ্য ডে, প্রত্যেকেই এই দিবসটা উদযাপন করে বা উপভোগ করে। সামওয়ান গোস টু সিনেমা হল, পার্ক, মিউজিয়াম টু এন্টারটেইন দ্যামসেলভস অন দ্য ডে। কেউ কেউ সিনেমা হল, উদ্যান, জাদুঘর এ যায় এই দিবস থেকে বিনোদন পাওয়ার জন্য। কালচারাল প্রোগ্রামস আর অলসো ডান বাই সেভারাল ইনস্টিটিউশন অন দ্য অকেশন অফ দ্য ডে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিন উপলক্ষে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অন দ্য টপ অফ দ্য ওয়াল অন দ্য অকেশন অফ দ্য ডে, এই দিন উপলক্ষে আমাদের জাতীয় পতাকা বিভিন্ন দেয়ালে উত্তোলন করা হয়। ইন দি ইভিনিং, সন্ধ্যার সময়, অল পাবলিক বিল্ডিং, সকল সরকারি ভবনগুলো ইলুমিনেটেড, সজ্জিত হয়, উইথ কালারফুল লাইট, হ্যাঁ, রঙিন বাতি দ্বারা। আই ফিল প্রাউড টু সেলিব্রেট দ্য ডে, আমি এই দিবসটা উদযাপন করতে গর্ববোধ করি।